শ্যাডো ফয়েল আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। একদম পাক্কা খবর আছে স্যার, কোনো মিস্টেক নেই। এবার এইসব কথা বাইক চালাতে চালাতে শোনা যায় না। ইন্সপেক্টর রাজীববাবুর বরাবরের অভ্যাসের মতো বাইকটা রাস্তার এক ধারে দাঁড় করিয়ে সিগারেট জ্বালালেন। স্যার, এই নিয়ে পরপর 3বার হলো জিনিসটা। আমি এই নিয়ে 3বার ব্যাপারটা দেখলাম। কি দেখলি ভালো করে বল। মর্গে বেয়ারিশ লাশ রাখার একটা কোটা থাকে। প্রতি 3 মাস বাদ বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়। মর্গের থেকে চালান বানিয়ে হারনেসের ঘরে নিয়ে আসা হয়। হারনেসে যিনি ইনচার্জ থাকেন তিনি চালানে সাইন স্ট্যাম্প করে মেরে দেন। সেখান থেকে লাশগুলি নিয়ে গিয়ে জ্বালানো হয় বার্নিং চেম্বারে। এমনকি বার্নিং চেম্বারেও একজন চেকার দাঁড়িয়ে থাকে, যার কাজ হলো চালানে মেনশন করা লাশের সংখ্যা আর চেম্বারে নিয়ে আসা লাশের সংখ্যা এক কিনা একবার মিলিয়ে দেখে নেয়। তো কি হলো তাতে? না মানে প্রতিবারই দেখা যাচ্ছে 2-1টা লাশ কম। মানে রাজীববাবুর কপালে গভীর ভাঁজ। মানে লাশঘর থেকে বার্নিং চেম্বারে আনবার মাঝখানেই কেউ যেন সেগুলো সরিয়ে দিচ্ছে। সিগারেটটা মাঝপথে ফেলে দিল। রাজীববাবু বললেন, সিসিটিভি ক্যামেরা, সুপারভাইজার, বাকি ডোমরা? না স্যার, কিছু ধরা পড়েনি, কিছুই জানে না কেউ। হাসপাতাল সম্বন্ধে যা শোনা গেছে সব তাহলে সত্যি। পুরো জিনিসটার সূচনা কিছু মাস আগে। পারমিতার সাথে বিয়ে হয়েছিল স্বরূপের। স্বরূপ কনস্ট্রাকশনের বিজনেস দিয়ে শুরু করেছিল কিছু বছর। তারপর কিছু পয়সা জমে যাবার পর প্রমোটিংয়ের বিজনেসে নামে। বেশ চলছিল কিছু বছর। স্বরূপ, পারমিতা আর স্বাগতা ওদের মেয়ে। কোল আলো করে এলো এক স্বর্গের পুরী। পারমিতার মা কিছু বছর আগে মারা গিয়েছিল। মাকে হারানোর পর স্বাগতাকে পেয়ে হঠাৎ মনে হলো মা যেন ফিরে এসেছেন। ঠিক ওরকম হাসি, ওরকমই চোখ, ওরকমই গায়ের রং। হ্যাঁ, এটা মাই। স্রেফ 6 মাসে না হলে মামা বলে ডাকতে শুরু করে। এ যেন মনে করিয়ে দেয়া, দেখো তো চিনতে পারো কিনা। গোলটা বাঁধলো অন্য জায়গায়। কি জানি বিধাতার মনে কি ছিল। প্রমোটিংয়ে ঢোকার পর থেকে হঠাৎ স্বরূপের দিল্লি বা অন্যান্য জায়গায় ঘোরাটা একটু বেড়ে গেছে। আজ কলকাতা, তো কাল মুর্শিদাবাদ, পরশু শিলিগুড়ি, তারপর ফিরে এসেই 2 সপ্তাহের জন্য হলদিয়া। কিসের যে এত ঘোরাঘুরি কে জানে বাবা। একা থাকতে থাকতে বেশ দম বন্ধ হয়ে আসছিল পারমিতা। বেশিরভাগ কাজ আয়াই করে। স্বরূপই আয়া রাখতে বলেছে। মেয়ে এখন আয়ার কাছে বেশিরভাগ সময় থাকে। নীলিমা খুবই ভালো মেয়ে, স্বাগতাকে নিজের মেয়ের মতোই যত্ন করে। পারমিতা এখন অনেকটাই হালকা, অনেকটাই ফ্রি। পারমিতা মাস্টার্সটা কমপ্লিট করলো, চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল আগেই। মাস্টার্সটা শেষ করাতেই সাথে সাথে অফার আসা শুরু হলো। মনে এক নতুন অ্যাডভেঞ্চার। এত ভালো ভালো অফার আসছে, এরকম সুযোগ কি বারবার আসবে? আর বাসি না ভেবে শহরের একটা পাবলিশিং এজেন্সিতে ঢুকলো। মাইনেটাও বেশ ভালো, চাকরির টাইমিংও বেশ ভালো, কাজের চাপও তেমন নেই। আর কি চাই? 9টা থেকে 5টা বাঁধাধরা ছক। অফিস শেষ করে বাড়ি ফিরে স্বাগতার সাথে ফোন ফিরে। বাকিটা সময় নীলিমাই ওকে দেখে। কি জানি কেন যে সন্দেহটা ওর মনে এলো। মোবাইলে আনলকের প্যাটার্নটা দেখে রেখেছিল ও আগেই। স্বরূপ স্নান করতে গেছিল সেদিন, আর মোবাইল আনলক করে হোয়াটসঅ্যাপের গ্যালারি খুলে হৃদস্পন্দনটা হঠাৎ থেমে গেল। এই জন্যই কি এত ঘন ঘন বাইরে যাও? এই জন্যই কি পারমিতার জন্য কোনো সময় হয় না ওর? এই জন্যই কি পারমিতার প্রতি এত নিষ্ক্রিয়তা? ব্যথাটা যেন নেওয়া যায় না। আজ আমি সব ছেড়ে এলাম যার জন্য, এই ছিল আমার পরিণামে। পারমিতার চোখ লাল। স্বরূপ বাথরুম থেকে বেরিয়ে বলেই চলেছে, আর বলো না, প্রচুর চাপ বেড়ে গেছে, নতুন নতুন কন্ট্রাক্ট আসছে, পরশুদিন আবার বহরমপুর যেতে হবে সপ্তাহখানেকের জন্য। দাঁতে দাঁত চেপে থাকলো পারমিতা। আমি বা কেন বাদ যাবো? তুমি ওখানে রাধাকৃষ্ণ লীলা চালাবে আর আমি এখানে নিরাবাই হয়ে ঘুরে বেড়াবো? ভয়ানক এক রাগ যেন আষ্টপৃষ্টে বেঁধে ফেলতে পারমিতাকে। ঠিক এই সময় সুজিত এলো ওর জীবনে। ওর অফিসের লাইন ম্যানেজার,
এমনিতেই সুজিত ওর চেনাই ছিল, ওর কলেজের সিনিয়র। হঠাৎ যেন সুজিতকে খুব কাছের বলে মনে হলো। ওর বৃত্ত স্বরূপ আর স্বাগতাকে নিয়ে। বৃত্তটি ভেঙে লম্বা আর একটা সরলরেখা দেখতে পাচ্ছে সুজিত আর স্বাগতাকে নিয়ে। সেদিন সুজিতের সাথে গাড়িতে করে লাঞ্চের জন্য বেরিয়েছিল পারমিতা। আজ শুক্রবার, এমনিতেই কাজ কম। ঘন্টা দুয়েক আগে নীলিমাকে কল করেছিল ও স্বাগতা এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। বেশ ভালো লাগছিল ওর, শীত আসছে, গরম জামা বেরোতে শুরু করেছে একটু একটু করে। সুজিতের কাঁধে মাথা রাখলো। সুজিত কি যেন একটা গান গাইছিল ড্রাইভিং করতে করতে, বেশ ভালোই গায়। আজ সন্ধ্যাবেলা কি করবি? সুজিত জিজ্ঞেস করল। আজ থাক রে, মাথাটা ধরেছে। আদুরে গলায় পারমিতা উত্তর দিল, দেখি কাল করা যায় কিনা। হঠাৎ প্রচন্ড জোরে ব্রেক কষল রাজীব। সিটকে সামনের দিকে ঝুঁকে পড়ল পারমিতা। সামনে এসে পড়া এক ভিখারি মা আর তার হাতে ধরা প্রায় নগ্ন শিশুকন্যা। সুজিত গাড়ির কাঁচ নামিয়ে বেশ চেঁচিয়েই উঠল, দেখতে পাও না? পারমিতা কিছু বলতে পারল না। এত অবাক বোধহয় আগে কখনো হয়নি। ভিখারি মাটিকেও চেনে, কোলে ধরা বাচ্চাটিও হচ্ছে না। নীলিমা আর স্বাগত। অবাক হওয়ার প্রাথমিক ধাপটা পেরোনোর পর প্রচন্ড রাগ হয় ওর। অফিসে জানিয়ে বাড়ি ছুটল পারমিতা। নীলিমা তাহলে? ছি ছি, এ তো ভাবাই যায় না। চাইল্ড ট্রাফিকিং, বেগার মাফিয়া, এসব কথা চাপা স্বরে কতবারই শোনা গেছে, নিউজে, সিনেমায়। চোখের সামনে এরকম দেখা, এই জিনিস তো কল্পনা তো। বিশেষ করে নীলিমার মতন ওই রকম বিশ্বাসযোগ্য একজন মানুষকে দেখে কখনোই মনে হতে পারে না। রোজ সকালে বাড়ি এসে ভালো আন্টির একটা সুন্দর অভিনয় করে, কিছু বাচ্চাকে ভোলানো, কোলে পিঠে নিয়ে ঘোরা, গল্প বলা, কিন্তু মায়ের থেকেও বড় কেউ বলে মনে হয়। আর তারপর পারমিতা বেরিয়ে গেলে কিছুক্ষণ পরেই স্বাগতকে নিয়েও বেরোয়, বেশভূষা পাল্টে রান্নি থেকে ভিখারিনি। তারপর রাস্তায় রাস্তায় গাড়িতে গাড়িতে বন্ধ করা জানলায় মুখ দেখিয়ে ভিক্ষে চাওয়া, সহজ হিসাব। পারমিতা মাথা তুলে হাত চালালো। বিশাল ভুল করে ফেলেছিল। বাড়ি পৌঁছে পিষে মারবো রানীটাকে, মনে এরকমই একটা সংকল্প করল। বাড়ি পৌঁছে দেখে রীতিমতো ফ্ল্যাট খালি, নীলিমা নেই, স্বাগতাও নেই। ফ্ল্যাটটার বাইরে থেকে তালা দেয়া, ডুপ্লিকেট চাবি দেওয়া থাকে নীলিমাকে। সেটাও একটা ভুল করেছে ও, পারমিতা বুঝতে পারল। পারমিতার কাছে আরেক জোড়া চাবি ছিল। দরজা খুলে ভিতরে ঢুকে বসলো, আগুন জ্বলছে ওর সর্বাঙ্গে। স্বরূপের নাম্বার ডায়াল করলো, তবে স্বরূপ ধরল না। আরও রাগ হলো। পারমিতা ভাবলো পুলিশকে কল করবে, কিন্তু প্রমাণ আছে কি? এসব বেগার মাফিয়াদের অনেক দূর অবধি হাত থাকে। কি করা যায় তাহলে? নীলিমাকে ছাড়িয়ে দেবে? অন্য কেউ এলে এই কাজ যে করবে না তার কি গ্যারেন্টি আছে? এইসব ভাবতে পারমিতা। সেই সময় সুজিত ফোন করলো। কি হলো, তাড়াতাড়ি বাড়ি চলে গেলি? সব ঠিক আছে তো? ভারী গলায় উত্তর দিল পারমিতা, একবার আসতে পারবি আমার ফ্ল্যাটে? এখনই আসছি। দরজা খুলে ফ্ল্যাটে নীলিমা ঢুকলো স্বাগতাকে নিয়ে। রক্ত চক্ষু নিয়ে পারমিতা তাকালো নীলিমার দিকে। কোথায় গেছিলে তুমি? এই তো দিদি ভাই, খুব কান্নাকাটি করছিল, একটু পাশের পার্কে ঘোরাতে নিয়ে গেছিলাম। নীলিমার গলায় ঈষৎ জড়তা। স্বাগতাকে নামিয়ে সোফায় বসালো। মিথ্যে কথা বলো না, দাঁতে দাঁত চেপে অগ্নিব দৃষ্টিতে ফের জিজ্ঞেস করলো পারমিতা, সিগন্যালের কাছে আমার মেয়েকে নিয়ে তুমি কি করছিলে বলো? আমি পার্কে গেছিলাম দিদি, আমতা আমতা করে বললো নীলিমা। সামনে পাওয়া পিতলের ফ্লাওয়ার ভাসটা ওঠালো পারমিতা। মনে হয় তুই এমনিতে উত্তর দিবি না, আঙুল মাকাতে হবে। সুজিত যখন সুতোবার ফ্ল্যাটে এলো তখন যা হবার হয়ে গেছে। সুজিত দাঁড়িয়ে রইল হাঁ করে কিছুক্ষণ, এক রাশ অবিশ্বাস আর ভয় নেই। কি করেছিস তুই? পারমিতার চোখ তখনও নীলিমার ওপর। নীলিমা চিত হয়ে টিভির সামনে স্ট্যান্ডে নিচে পড়ে আছে, ঠিক ঠিক করছে, এক টুকরো রক্তের মাঝখানে পড়ে আছে। মাথার ঠিক মাঝখানে আড়াআড়ি হয়ে প্রায় 3 ইঞ্চি লম্বা একটা কাটা দাগ, টপ টপ করে বেরিয়েই চলেছে রক্ত। তখন পাশেই পড়ে আছে ভারী পাহাড় রাস্তা। সোফায় বসে স্বাগতা তখনও কাঁদছে। সুজিত ধপাস করে সোফায় বসে পড়ল। কেন করলি এটা? পারমিতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে পুরোটা বলল। স্বরূপের কথা, স্বাগতার কথা, নীলিমার সাথে খুঁজে পাওয়া ভিখারি মেয়ের কথা। তুই বল, আমি কি কিছু ভুল করেছি? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো পারমিতা সুজিত। এক মা হয়ে কি এটুকু করতে নেই আমার? সুজিত কিছু বলতেও পারলো না। কি করবে সুজিত এখন? হঠাৎ খেয়াল হলো পারমিতা এই দেহটা নিয়ে কি করবে। ভয় লাগলো। পুলিশ, স্বরূপ, লোকলজ্জা, সমাজ এটা দেখবে না কেন? ও রকম করেছে, সমাজের চোখে ও এখন খুনি ছাড়া কিছু নেই।
একটা উপায় আছে, সুজিত বলল। আমি কাউকে চিনি যে কি নীল লাশের ঠিকানা লাগাতে পারে। কে? পারমিতার সামনে যেন আসার আলো। সুজিত উল্টে দাঁড়ালো। আমি বেরোচ্ছি, এখনই আসছি। না, আমায় ছেড়ে যাস না। পারমিতা ওকে জড়িয়ে ধরল। আমার খুব ভয় করছে রে। শান্ত হ। সুজিত ওকে ঠেলে সরালো। এই দিয়ে ওটা ফ্ল্যাট থেকে বের করতে হবে। ওকে দেখে ফেলবো। আমি সুটকেস নিয়ে আসছি, বড় সুটকেস করবো, নষ্ট করে যাবে। সুজিত এলো বেশ বড় সাইজের একটা সুটকেস নিয়ে। কোনো রকমভাবে দেওয়াটা সুটকেসে ঢোকালেও কিছুতেই সুটকেসটা বন্ধ করা যাচ্ছে, মাথাটা আটকে যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে সুজিত বলে, বটিয়ান, মাথাটা কাটতে হবে। তবে যদি সুজিত সুটকেসটা বন্ধ করা যায়। আর একটা সুটকেসে মাথাটা ভরতে হবে মনে হচ্ছে। এই ওট, পারমিতা চমকে উঠলো সুজিতের চিৎকারে। ঘুটঘুটে অন্ধকারে দূরে আগুন জ্বলছে। সন্ধ্যাবেলা বেরিয়ে এখানে পৌঁছতে লাগে পাক্কা 3 ঘন্টা। নদীর ধার ঘেঁষা এক ভয়াবহ শ্মশান ভূমি। বৈদ্যুতিক আধুনিকরণ এখন এখানে স্পর্শ করেনি, তাই শব্দও এখানে কাঠের শয্যাই করা হয়। দূরে ইতস্তত কাঠে চুল্লি জ্বলছে, মরার হাড় নিয়ে কুকুর শিয়ালে চলছে ভয়ানক লড়াই। কোথায় নিয়ে এলো সুজিতকে? গাড়ি থেকে বেরোলো ও। সুজিতের পিছনে কেউ দাঁড়িয়ে আছে, ভয়ানক এক চেহারার সাথে। নোংরা চুলের জটা কাঁধ অব্দি নেমে এসেছে, চওড়া কপাল জুড়ে ছাইলাম, খালি গা আর সুদৃঢ় পেশির ঘনঘটা। দেখলেই বোঝা যায় লোকটার গায়ে অসীম শক্তি। ছোট ধুতি আর পায়ের কাপ মাসল জুড়ে নানান ধমনের খেলা। এক টানে সুটকেস দুটো বের করলো লোকটা। সুজিত পারমিতাকে ধরে সরে দাঁড়ালো। উবু হয়ে সুটকেসটা খুললো লোকটা আস্তে আস্তে করে। সব ঠিক আছে তো সাধু বাবা? সুজিত জিজ্ঞেস করল। উঠে দাঁড়ালো লোকটা, চোখ দুটো ইট ভাতার মতন লাল। ফোন করেছিস তাই না? হ্যাঁ, মানে উনি তো। সুজিত তোতা তুলতে বলল, এই মহিলাটি আমার এক বন্ধুর মেয়েকে চুরি করে পালাচ্ছেন, তাই মারতে এলো। মিথ্যা বলছিস তুই? লোকটি ঠান্ডা গলায় বলল, অর্ধ সত্য। সুজিত হাত জড়ো করলো। এছাড়া আর কোনো উপায় ছিল না বাবা আমাদের কাছে। লোকটা হাসল। যাক গে, আমার যা কিছু অনিত্য, যা কিছু শুরু আছে শেষ আছে। আমি খাই। এই পৃথিবী হলো আমার মা, আর ওই আকাশ আমার বাবা। এদের দুজনের মাঝে যা পাওয়া যায় তাই খাই। সুটকেস দুটো উঠিয়ে হাঁটা শুরু করলো লোকটা। হর হর মহাদেব। হাঁটাও ঘড়ি আস্তে আস্তে কথাটা বলল। সুজিত লোকটা অনেক দূর চলে যাবার পর লোকে কাটা বাবা বলেই ডাকে। স্থানীয় শ্মশান চত্বরে ঘুরে বেড়ানো এক লিভিং লিজেন্ড। মরা পড়ে থাকা মৃতদেহের হাড়গোড়, আধ পোড়া মাংস কুড়িয়ে খান। লোকটাকে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। যখন দেখা দেয় তখন নাকি বিপদের হাত থেকে উদ্ধার করতেই দেখা দেয়। তোর সত্যিই বড় কোনো বিপদ হচ্ছিল রে, তাই দেখা দিল। পারমিতার লোকটার উদ্দেশ্যে প্রণাম করলো। বাড়ি ফিরতে হবে, খুব হালকা লাগছে। আলাদা আলাদা সুটকেস দুটো খালি করে পেট ভরে হাত পচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে উঠে দাঁড়াতেই কাটা হলে টের পেল কপালে ঠেকেছে শীতল বন্দুকের নল। একদম নড়ার চেষ্টা করবেন না, ইন্সপেক্টর রাজীব ঠান্ডা গলায় বললেন। আপনার নামে অনেক কিছুর হিসেব চলছে। হাসপাতাল থেকে মরা চুরি করা, মর্গের বার্নিং চেম্বার থেকে মরা চুরি করা, খুন করা, দেহ পাচার করা, পালানোর চেষ্টা করার আগে আমার ট্রিগারে আঙুলটি তার খেলা দেখা। এসে একবার ঘুরে দেখলো কাটা ঘড়ি। এর জন্য আমার অ্যারেস্ট করবে তুমি? লোকটার দাড়িতে লেগে আছে শুকনো রক্ত, দাঁতের ফাঁকে ফাঁকে লেগে আছে মাংসের ছিঁড়ে। পায়ের কাছে পড়ে আছে এক ডিবি নাড়িগুলির ছিন্নস্তূপ। কি জানি কি মনে করে সেগুলো আর খামিল। রাজীব পকেটে হাত দিয়ে হ্যান্ডকাপ বের করতে লোকটা হাতে পড়াতে টের পেল লোকটা ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। না না, এ তো হতে পারে না। চালাকি মারার চেষ্টা করবেন আমার সাথে, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আমায় অ্যারেস্ট করবে তুমি? লোকটা একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বেশ সদমদকে গুলি চালো রাজীব। শ্মশানের পৈশাচিক নিস্তব্ধতা ভেদ করে গুলিটি বেরিয়ে গেল। রাজীব আবারও গুলি চালালো। কান ফাটানো একটা অষ্টহাসি। শ্মশান ভূমির দূর দিক ভেদ করে কেঁপে উঠল ভূমি। আমি তো সামান্য নিমিত্ত মাত্র, পড়ে থাকা মরা খাই। আসলে যে মেরেছে তাকে ধরতে পারলে ধর, আমাকে ধরে কি করবি? কাঁপতে কাঁপতে গাড়িতে এসে বসলো রাজীব। বেওয়াকুফের মতো লাগছে নিজেকে। ধরবো তো কাকে ধরবো? রিভলভারটি হোলস্টারে ভরতে ভরতে ভাবতে লাগলো, নলটা এখনো গরম হয়ে আছে। পিছনের বুড়ো বট গাছের পিছনে লুকিয়ে থেকে সবটা শুনেছি। কাটা অঘরীর সাথে ওদের কথোপকথন, গাড়ির ডিগি খুলে সুটকেস বের করা, অঘরীর সাথে ওদের কথা কাটাকাটি। তারপর ওরা চলে গেল সব হিসেব মিটিয়ে। রেখে গেল কিছু প্রশ্ন, কে অপরাধী,
ড্রাইভ করে আসা, ডিগ্রিতে পড়া সুটকেসের মৃতদেহ নিয়ে আসা, নারী আর পুরুষটি ওরা খুন করেছে, ওরাই কি দোষী? নাকি যাকে মেরেছে সে নিজেই দায়ী? পাপের উচিত শাস্তি পেয়েছে, নাকি দায়ী আমাদের সমাজের গোপন ঘাতকরা, যারা বেগার ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিংয়ের মতো জন্য পাপ কাজ চলেছে? সব গুলিয়ে গেল রাজীবের। না না, এ আর যাই হোক, কাটা অঘরীকে কোনো কিছুর জন্যই দায়ী করা যায় না। মৃত পশুর মাংস ভক্ষণকারী চিল শকুনকে কি আর কোনো কিছুর জন্য দায়ী বলা যায়? আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।